স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙিনা যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, অটিজমের চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা প্রায় কথা বলে থাকি, কিন্তু খুব কমই কথা বলি সেই অসাধারণ সম্ভাবনাগুলো নিয়ে, যা অনেক সময় আমাদের চোখ এড়িয়ে যায়। দর্শক, সীমাবদ্ধতার আড়ালেও অসীম সম্ভাবনার যে আলো থাকে, আজকের অতিথি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন কিশোর রণবীর সাহা তারই এক অনন্য উদাহরণ। সে 50-এর ঘরের নামতা পর্যন্ত বলতে পারে, 2 হাত দিয়ে লিখতে পারে, অতীত ভবিষ্যৎ যে কোনো তারিখের বার বলতে পারে, আবার গানও গাইতে পারে। তার এই পথ চলায় সবচেয়ে বড় শক্তি হয়ে পাশে দাঁড়িয়ে আছেন তার মা এবং বাবা। বিশেষ করে পরিবারের এই নিরন্তর সমর্থন, বিশ্বাস এবং ভালোবাসা রণবীরের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজ আমরা জানব কিভাবে একটি পরিবার সন্তানের সীমাবদ্ধতার দিকে নয়, তার সম্ভাবনার দিকে তাকিয়ে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার চেষ্টা করছে। আর এই গল্প শোনাতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সাহসী একজন মা, শিমুল রানী পোদ্দার পপি এবং তার অসাধারণ সন্তান রণবীর সাহা। দর্শক, চলে যাচ্ছি মূল আয়োজনের শুরুতেই আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক, আমাদের সাথে যেহেতু অসাধারণ একজন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন কিশোর উপস্থিত আছে, আমি আজকের অনুষ্ঠানটা তাকে দিয়ে শুরু করতে চাই। চলে যাচ্ছি রণবীর সাহার কাছে। রণবীর, কেমন আছো তুমি? ভালো আছি। রণবীর, তোমার পুরো নাম কি? আমার নাম রণবীর সাহা অদ্রি। বাহ, তোমার নামটা তো অনেক সুন্দর। তুমি কি বলতে পারো এই নামের অর্থ কি? বলতে পারি। আমি একটু শুনতে চাই, বলো না। আমি যুদ্ধ বিজয়। ওরে বাবা, তুমি যুদ্ধ বিজয়ী? যুদ্ধ বিজয়। তুমি আজকে কোথায় এসেছো জানো? আমি RTV ভবনে। এই প্রোগ্রামটার নামটা তুমি জানো, যে প্রোগ্রামে তুমি এসেছো? হাত বাড়িয়ে দিলাম। হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে এসেছো? এসেছে। তুমি কি অনুষ্ঠানটা দেখো? হ্যাঁ, অনুষ্ঠানটা দেখি, RTV তো দেখি। কেমন লাগে তোমার কাছে? ভালো লাগে। রণবীর, তুমি তো পড়াশোনা করছো তাই না? আমি পড়াশোনা করছি। কোন ক্লাসে পড়ছো রণবীর? ক্লাস 7-এ। কোন স্কুলে যাচ্ছ? গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা। সেখানে কি কি পড়তে হয় তোমাকে? অঙ্ক, তারপর? ইংলিশ, তারপর? বাংলা, আর বিশ্ব পরিচয়, তারপর? বিজ্ঞান আর গণিত। এই যে এতগুলো বিষয় তুমি পড়ছো, কোন বিষয়টা তোমার কাছে অনেক বেশি ভালো লাগে পড়তে? গণিত। গণিত সবচেয়ে বেশি ভালো লাগে? গণিত সবচেয়ে ভালো লাগে। কেন এত বেশি ভালো লাগে, আমি কি একটু জানতে পারি? যোগ বিয়োগ, তারপর? গুণ ভাগ, এগুলো করতে হয় সেখানে, সেখানে। আর এগুলোর মাধ্যমে তুমি জটিল জটিল সমস্যার সমাধান করতে পারো। ছোট ছোট সমস্যা করতে পারি। তোমার কি অনেকগুলো বন্ধু আছে স্কুলে? হ্যাঁ, অনেকগুলো বন্ধু আছে। তাদের নাম বলবে? বলবো। বলো। সাবিত, অতুল, প্রাণগুণ, দিগ্বজ্যোতি, মুহিম। অনেক বন্ধু। আমি। অবশ্যই, রণবীরও তো একজন বন্ধু তাদের, তাই না? রণবীর কি কি করতে পারে? ব্যায়াম করতে আমি সকালে উঠে ঘুম থেকে উঠে আমি নানা ধরনের অ্যাক্টিভিটিস করি। দর্শক, তাহলে চলুন রণবীর ঘুম থেকে ওঠার পর সারাদিন কি কি করে সেই বিষয়গুলোই এখন জেনে নিই রণবীরের কাছ থেকে। রণবীর, তোমার রুটিনটা একটু বলো। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রণবীর কি কি কাজ করে, কিভাবে সময় কাটায়, সেই বিষয়গুলো একটু জানি। চোখ ধুই, 2 গ্লাস জল খাই, পর পাখিকে চাল দেয়, তারপর? পরে দরজা জানলা খুলি, পরে সময় জল দেই, তারপর? পরে আমি জল ভরে রাখি। নিজেরটা নিজে আমি সব অ্যাক্টিভিটিস ওঠবস করি। ওঠবস করার পর কিশিন নাচ দেই, মানে তুমি ফিজিক্যাল এক্সারসাইজ করি, বুকডান দেই, নামটা বলি, তারপর স্কুলে যাই। তারপর আর কি করো? দুপুরে স্কুল থেকে ফিরে কি করো? স্কুল থেকে এসে আমি জল খাই, 2 গ্লাস জল খাই, পরে আচার খাই, পরে পা ধুই, বাথরুমে পা ধোয়ার পর শ্যামাই জল দেই, শ্যামাই জল দেওয়ার পর আমি সন্ধ্যা দেই। তারপর? সন্ধ্যা দেওয়ার পর আমি শঙ্খ বাজাই। তারপর?
শঙ্খ বাজানোর পর আমি কাঁস বাজাই। তারপর? কাঁস বাজানোর পর আমি বসে বসে সঙ্গীত বাংলা দেখি। সঙ্গীত বাংলা 6টা গান শোনার পর আমি জল খাই। তোমার গান এত পছন্দ? পছন্দ। আমি হাসি পর মা গান বন্ধ করে দেয়। মানে প্রত্যেক সন্ধ্যায় তুমি 6টা করে গান শোনো? শুনি প্রত্যেক সন্ধ্যায়? সন্ধ্যা। এত পছন্দ গান তোমার? হ্যাঁ আমার পছন্দ। তুমি তো গান গাইতেও পারো তাই না? গান গাইতেও ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি। এরপর কি হয়? পড়াশোনাটা কখন হয়? পড়াশোনা রাত 8টা বাজে করি। তারপর? পড়াশোনা করার পর আমি রাত্রে মশারি টানাই। তোমার নিজের বিছানার? নিচে আমার নিজে বাসা আর বিছানা মা টানায়। মার বিছানাটা মা টানায় টানায় আর তোমার বিছানাটা তুমি টানাও? আর টানের পর আমি রাত্রে ভাত খেতে বসি, আম খাই। আচ্ছা, তারপর ঘুম? আর পরে ডাল ভাত খাই মাছ দিয়ে। পরে মাকে গুড নাইট জানাই, বাবাকে গুড নাইট জানাই, আমি গুড নাইট জানাই আমারটা আমি। তারপর ঘুমিয়ে যাও? তারপর ঘুমিয়ে যাই। ওম নমঃ শিবায় মেডিটেশন করি। পরে ঘুমিয়ে পড়ি। পরে শুয়ে পড়ি, শোয়ার সাথে সাথে রাত 12 বাজে ঘুমায় পড়ি। রণবীর, তোমার সাথে তো অনেক গল্প হলো, আরও অনেক গল্প করা বাকি, তোমার আরও অনেক কথা শোনা বাকি। আমি শুনবো। এবারে চলে যাব মায়ের কাছে, মায়ের কাছ থেকে ফিরে তোমার বাকি গল্প শুনবো, কেমন? হ্যালো, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। দর্শক, চলে যাচ্ছি রণবীর সাহা অদ্রির সে সাহসী মায়ের কাছে। পপি আপা কেমন আছেন? জি আপা, ভালো আছি। আপনাদের জার্নি শোনার জন্যই আসলে এই আয়োজন। তো প্রথমেই জানতে চাই, রণবীরের এখন বয়স কত? ওর এখন বয়স হচ্ছে 14.5 বছর। আপনি কখন বুঝতে পেরেছিলেন যে রণবীরের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য আছে সে সাধারণ শিশুদের মতো না? আমার ছেলে যখন হয়েছে তখন মানে হওয়ার সাথে সাথে প্রচণ্ড কান্না করেছে এবং 1.5 বছরে আ উ সব কিছুই বলতো, কিন্তু কথা বলতো না, মা বলতো না। এটা আমার কাছে বলতো, সবাই বলতো যে কথা বলবে, একটু দেরি করে বলবে, কিন্তু ওকে দেখারও মানে বোঝার উপায় ছিল না যে ওর মধ্যে কোনো সমস্যা ছিল। ও তাকাতো, দেখতাম, কিন্তু 2 বছর হয়ে গেছে তারপরও কথা বলে না। পরে ও যখন তারপর আমার চোখে আরেকটু ধরা পড়লো যে ও চোখ কেন বলতে পারে না, কান কেন বলতে পারে না, নাক কেন বলতে পারে না, এটা আমার মাথায় একটু ঢুকলো। তারপর ওর বাবাকে আমি বললাম। ওর বাবাও তো এই অটিজম বিষয়ের ব্যাপারটা জানে না, বা আমিও জানি না এইটা কি জিনিস। পরে ওর বাবাকে আমি বললাম যে এটা কেন বলে না, বলে এটা বলবে, ঠিক হয়ে যাবে। তারপরে ওর যখন 5 মাস বয়স, তখন ওর হঠাৎ একদিন মানে আমরা একটা অর্জুন স্যার সমরিত হসপিটালে ওকে আমরা চেক আপের জন্য আমার মাকে নিয়ে আমি তার কাছে গেলাম। যাওয়ার পরে স্যার তো ওকে খুব পছন্দ করে, ওষুধপত্র লিখে দিল। হঠাৎ আমি স্যারকে বললাম, স্যার ও কেন চোখ বলতে পারে না, কান বলতে পারে না? স্যারের মুখটা না অমাবস্যার মতো কালো হয়ে গেল। বলতেছে, রণবীর ও ডাকলে সাড়া দেয় না। এটা তো আমি বুঝি নাই, কিন্তু ও কথা বলতো না, মানে আমরা তো চেষ্টা করতাম, বলতো না। পরে স্যার তখন গোপেন স্যার নিউরোলজিস্ট, তার কাছে সাজেস্ট করলো। এরপর থেকে আমার জার্নিটা শুরু হয়ে গেল। গোপেন স্যারের কাছে গেলাম, তারপর সে তো দেখেই আর কি বললো মাইল্ড অটিজম আর কি। অটিজম জিনিসটা তো আমি জানতাম না, কিন্তু আমার ছেলেকে দেখতাম স্বাভাবিক ইসে, আমি তখন অতটা রিয়েক্ট করি নাই। যখন সে বিভিন্ন মেডিসিন দিচ্ছে, আবার আমাদেরকে বলছে ইবনাতে নিয়ে যান, ইবনাতে আপনারা ওকে একটা পরীক্ষা করান ওর কি ধরনের ক্যাটাগরিতে ও পড়ে। পরে আমরা সব কিছু করে তার কাছে নিয়ে আসলাম। তখন সে বলল ওর মাইল্ড অটিজম, এটা যদি আমরা ছোটবেলা থেকে কাজ করি স্বাভাবিক হয়ে যাবে। এইটা শোনার পরে না আমি আর চিন্তা করিনি, ঠিক আছে, আমি কাজ করব। আমার মধ্যে তখনই একটা জেদ তৈরি হয়েছে যে না, আমি কাজ করব, তাহলে আমার ছেলে ঠিক হয়ে যাবে। যখন 4 বছর বয়স, দেখি ও মানে কোনো কিছু হচ্ছে না, আমি তখন বুঝতাম না, বলছি কী রে, কেন হচ্ছে না? 4 বছর বয়স, বললো ঠিক হবে। আমি তার আগে 3 বছরের আগে ওকে আমি স্কুলে দিয়েছি, মানে ও কথা বলে না, বাচ্চাদের মেশার জন্য। আমি স্কুলে যাইতাম আসতাম, আমাকে টিচার বলতো আপনি সামনে কাছে বসে থাকবেন। প্রচণ্ড দুষ্টুমি করতো, এই যে ও এইভাবে বসে আছে, এখান থেকে যেত ওখানে আসতো, ওখানে যেত, মানে কথা বলতো না, মানে প্রচণ্ড দুষ্টামি করতো। পরে ওই স্কুলে চঞ্চলতা, প্রচণ্ড চঞ্চলতা ছিল, মানে ওর মধ্যে এমন কিছু ছিল না যে এখন মানে পরে
আরেকটা স্কুলে দিলাম, মানে একটা আরো নর্মাল স্কুলে দিলাম, যে মানে আমি যেখানে যেখানে গেছি সব জায়গায় কার্যকারিতা হয়েছে। ওই স্কুলটা দাওয়াতে কি হয়েছে, ও না ইসে বলতে, মানে একটা বছর স্কুলে দাওয়াতে কবিতা বলতে পারে, গান বলতে পারে, কিন্তু নিজের নাম বলে না। আচ্ছা, 4 বছর বয়সে তখন ও কবিতা বলা শিখলো আর গান বলা শিখলো, কিন্তু নিজের নামটা বলতে পারে না। আমি তখন থেকে চ্যালেঞ্জিং মোকাবেলা করছি যে তুমি নাম বলতে পারো না, তোমাকে আমি নাম বলেই ছাড়বো। আমি আবার মানে খাওয়া দাওয়ার খুবই ছিলাম, মানে উল্টাপাল্টা খেতে দিতাম না, বাইরের খাবারও দিতাম না, চিপস কোনো কিচ্ছু দিতাম না। ঘরে নিজে তৈরি করা জিনিস খাওয়াতাম, ঘরে পাতা দই, ও দই খেতে খুব ভালোবাসে। আমি ওর মুখের সামনে নিয়ে রাখছি আপা, রেগে রাখার পরে বলছি বলো, নাম বলো তাহলেই দেবো, নাহলে মুখে আমি দেবো না, তুমি যতই বলো। তখন ওর নাম, যেহেতু ও গান বলতে পারে, কবিতা বলতে পারে, আমার বিশ্বাস ও নামও বলতে পারবে। এরপরে সে নাম বলল। এটা কতদিনের প্র্যাকটিসের পর? হ্যাঁ, কতদিন এভাবে আপনি তার মুখের সামনে না, তার না, প্রিয় আমি খাবারটা? একবারই। একবারই আচ্ছা। অনেক চেষ্টা করেছি বলার জন্য, কিন্তু তো তখন সে নাম বলতো না। আমি থেকে ওর প্রিয় জিনিসটার দুর্বলতাটা কি আছে তুমি বলো, তখন ও আস্তে করে বলছে, তখন আমার বুকটা ভরে উঠছে, না আমি পারবো। রণবীর এই পর্যায়ে এসেছে যে বিষয়গুলো একটু আগে রণবীর বলছিল, সে এখন ক্লাস 7-এ পড়ছে, তারপর সে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলে পড়ছে, এবং আমরা জানি রণবীরের অসাধারণ কিছু প্রতিভা আছে, সেটা একটু আপনার কাছ থেকে শুনতে চাই। তার আগে আমি একটা কথা বলে রাখি, যে ওর লেখার পিছনে, বলার পিছনে, এই যে হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানটা, আমি কিন্তু অনেক আগের থেকেই দেখি। মানে ওর যখন সমস্যা ধরা পড়েছে, তখন আমি খালি খুঁজতাম, নেটে খুঁজতাম, এইটার তখন তো এত ছিল না, এত থেরাপি, এত কিছু, আমি এত কিছু জানতাম না। মানে হাত বাড়িয়ে দিলাম, কিভাবে লিখতে হয়, কিভাবে পেন্সিল ধরতে হয়, কিভাবে কি করতে হয়, সেটা আমি কিন্তু হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান থেকে শিখেছি। এত এত কাজ করাতাম, ও কিন্তু সহজে ঘুমাতো না, মেডিসিন লাগতো ওকে, ফিল ফ্রেশ খাওয়াতো, যেটাই দিত স্যার দিত। তারপরে ও তো অক্ষর লিখতে পারতো না, কিন্তু ও পারে, কিন্তু মানে অক্ষর চিনাতে, মানে মিস বললো যে ওই ক্লাসেই রেখে দেন তাহলে ওকে। হঠাৎ ঘুম থেকে উঠে দেখি কি আমার ছেলে পড়তেছে, ক খ গ ঘ এরকম করে অক্ষর দেখে দেখে পড়ছে, আপা আমার চোখে জল চড়ে আসছে। এরপর থেকে আমি জার্নি শুরু হয়ে গেল, ওকে কিভাবে আমি লেখাবো। স্কুলের মোটা মোটা বইগুলো আমি শেষ করে ফেলতাম, এর মধ্যে তো দুষ্টুমি, ছুটাছুটি, এবং আমি তখন থেকেই 8-9 ঘন্টা ওর সাথে কাজ করতাম। এটা আসলে অনেক পরিশ্রম, অনেক প্রচেষ্টার ফল। হ্যাঁ, আমি জানি রণবীরের বেশ কিছু অসাধারণ প্রতিভা আছে, তো এগুলো আসলে কিভাবে অর্জন করলো সে, জানবো একটি বিরতি থেকে ফিরে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। হাত বাড়িয়ে দাও, জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। হাত বাড়িয়ে দাও। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আজ আমরা শুনছি রণবীর সাহা অদ্রির অসাধারণ জার্নির গল্প, তার মা বাবার যে প্রচেষ্টা, সে অসাধারণ প্রচেষ্টার গল্প। আর এই গল্প শোনাতে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সাহসী মা শিমুল রানী পোদ্দার পপি এবং তার অসাধারণ সন্তান রণবীর সাহা অদ্রি। দর্শক, আবারও ফিরছি আলোচনায়। জি পপি আপা, বিরতিতে যাবার আগে আমি আপনাকে জানতে চাচ্ছিলাম যে আমি ইতিমধ্যে জেনে গেছি আমাদের রণবীরের বেশ কিছু অসাধারণ দক্ষতা আছে, পাশাপাশি কিছু প্রতিভা আছে যেটা কিনা সচরাচর দেখতে পাওয়া যায় না। এই বিষয়গুলো নিয়ে একটু জানতে চাই, প্রতিভার বিষয়ে জানতে চাই। ও হচ্ছে গান শুনে শুনে গান মুখস্থ করে ফেলতে পারে, যেমন রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক, আমাদের ধর্মীয় সং, হিন্দি গান, এগুলো শুনে শুনে মুখস্থ করতে পারে। এবং আপনার 2 বছর পরেও যদি, 3 বছর পরেও যদি গানটা গাইতে বলি, ও গাইতে পারে। তারপরে হচ্ছে ডেট, তারিখ, এগুলো
আগে পিছনে বাংলা, আমাদের তো বাংলাটা অনেকে বলতে পারে না, কিন্তু আমরাও মিসিং হয়ে যায় আমাদের বাংলা সন তারিখটা, এটাও বলতে পারে। তারপর ওই যে কোন কালে কে জন্ম হয়েছে বা সেটাও সে বলে দেয় আর কি। তারপরে ঘড়ির ব্যাপারটা আমরা যেমন 12টা পর্যন্ত বলি, তারপর 12টা 1টা 14 2টা 15 সাথে সাথে 1 সেকেন্ডে বলে দিতে পারে এগুলো। তারপরে হচ্ছে কারো জন্মদিন বা ম্যারেজ ডে কোনো কিছু হলে সে আমাকে বলে দিতে পারে, মানে যখন হয় তখন বলে যে তার জন্মদিন। তারপরে শুধু নিজেদের লোক না, আত্মীয় স্বজন বাইরে যে কোনো মানুষের জন্মদিন সে মনে রেখে বলে দেয়। মানে যদি সে কখনো কারো জন্ম তারিখটা শোনে, জন্মদিনটা তার মেমোরিতে চলে যায়, সে আর ভোলে না। মেমোরিতে চলতে হবে, মানে যেটা মনে ধরে যায় সেটা আর সেটা ভুলে না, এবং সে অটোমেটিক্যালি সেই দিন সে বলবে যে আজকে অমুকের জন্মদিন, এমুকের ম্যারেজ ডে, এটা তার মাথার মধ্যে ঢুকে যায়। সেদিন আচার বানাবো, আম কিনবো, ওকে আমি বলে দেই বাসায় যে বাবা কোনো আম নেই, কাঁচা আম আসলে তুমি আমাকে ডাকবে। আমি আর ও কিন্তু একদম ভিতরের রুমে গিয়ে বসেছিলাম, বসে ওর সাথে আমি গল্প করতেছি। ওটা শট করে তাড়াতাড়ি করে বারান্দায় চলে গেছে, গিয়ে আমাকে বলতেছে মা আমি কিন্তু শুনি নাই কাঁচা আমের কথা। ও কিন্তু ঠিক শুনে ফেলছে, বলতেছে মা কাঁচা আম আসছে, কাঁচা আম কিনো। আপনি শোনেননি, না কিন্তু সে ওই সূক্ষ্ম শব্দটা শুনে ধরে ফেলে দৌড় দিয়ে বারান্দায় গেছে এবং কনফার্ম হয়েছে। আমি কাঁচা আম তো এখন পাওয়া যাবে না, এখন তো মিষ্টি আম পাবে, তুমি ভুল বলছো। বলে না কাঁচা আম। এবং পরে গিয়ে দেখলেন যে সত্যি কাঁচা আম। তাছাড়াও 1 থেকে 50 পর্যন্ত নামটা 10 মিনিটেও বলতে পারে, সে প্ল্যান করেও বলেন কি? হ্যাঁ, এটা তো একটা অসম্ভব বিষয়। হ্যাঁ, এটা হচ্ছে প্র্যাকটিস করিয়েছি। এটা হচ্ছে 2টা ব্রেন একসাথে কাজ করে এবং আমি এটা অনেক উপকার পেয়েছি। মানে এগুলো কি আপনি নিজে প্র্যাকটিস করিয়ে হ্যাঁ, আমি একদিন বলালাম তা কিন্তু না, আমি কিন্তু প্রতিদিন ওকে বলাই। ও যতই পারুক, আমি যত আমি বলি ও তত ব্রেন হয়, তত ওর মাথার মধ্যে থাকে। ও 100টা দেশের নাম, 100টা কান্ট্রি রাজধানীর নাম বলতে পারে, 64টা জেলার নাম বলতে পারে। আমি এবং স্টপওয়াচ সাথে 1.5 মিনিটে 64টা জেলার নাম বলে দিতে পারে। তাই নাকি রণবীর? হ্যাঁ, তুই পারো এরকম ভাবে বলতে পারো? কিভাবে পারো রণবীর তুমি? আমি ঘড়ি দেখি, স্টপওয়াচ দেখে 100টা দেশের নাম এবং রাজধানীর নাম, 100টা দেশ না, একবার রাজধানীর নাম বলে ফেলবো 4 মিনিটের মধ্যে। 4 মিনিটে। তারপর আমাদের দেশে কয়টি জেলা আছে বাংলাদেশে? 64টা। এই 64টা জেলার নাম তুমি কত মিনিটের মধ্যে বলতে পারবে? 1.5 মিনিটে। দর্শক, এগুলো হচ্ছে অসাধারণ ক্ষমতা। প্রতিভাধার না হলে আসলে এগুলো কোনোভাবেই সম্ভব নয়। এটা তারা যে অনন্য প্রতিভাধর এবং তাদের যে বিশেষ কিছু ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতারই প্রমাণ। চলুন আমরা একটু শুনে নেই 1.5 মিনিটের মধ্যে আমাদের বাংলাদেশের 64টি জেলার নাম। কদি 5টি জেলা, কক্সবাজার, কিশোরগঞ্জ, কুড়িগ্রাম, কুমিল্লা, কুষ্টিয়া। খদি 2টি জেলা, খাগড়াছড়ি, খুলনা। ঘদি 3টি জেলা, গাইবান্ধা, গাজীপুর, গোপালগঞ্জ। ছদি 4টি জেলা, চট্টগ্রাম, চাঁদপুর, সাপাই, নবাবগঞ্জ, চুয়াডাঙ্গা। পরিখা ছদি 2টি জেলা, জয়পুরহাট, জামালপুর। ছদি 2টি জেলা, ঝালকাঠি, ঝিনাইদহ। টদি 1টি জেলা, টাঙ্গাইল। ছদি 1টি জেলা, ঠাকুরগাঁ। ধদি 1টি জেলা, ঢাকা। দদি 1টি জেলা, দিনাজপুর। নদী 8টি জেলা, নওগাঁ, নারায়ণ, নরসিংদী, নাটোর, নারায়ণগঞ্জ, নীলফামারী, নেত্রকোনা, নোয়াখালী। পদি 4টি জেলা, পঞ্চগড়, পটুয়াখালী, পাবনা, পিরোজপুর। ফদি 2টি জেলা, ফরিদপুর, ফেনী। ভদি 1টি জেলা, ভোলা। বদি 6টি জেলা, বগুড়া, বরগুনা, বরিশাল, বাগেরহাট, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া। মদি 7টি জেলা, ময়মনসিংহ, মাগুরা, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, মেহেরপুর, মৌলভীবাজার। 29টি যদি 1টি জেলা, যশোর। বসিরহাট 4টি জেলা, রংপুর, রাঙ্গামাটি, রাজবাড়ী, রাজশাহী। লদি লক্ষ্মীপুর, টালিগঞ্জ, সৈয়দপুর, শেরপুর। শহরই 4টি জেলা, সাতক্ষীরা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ। 1 মিনিট 29 সেকেন্ডের মধ্যে সে এই 64টি জেলার নাম বলতে পেরেছে। অসাধারণ রণবীর, কিভাবে পারলে তুমি? আমি 1.5 মিনিটে বলতে পারি তো। তুমি 1.5 মিনিটের কম সময় বলেছো বাবা।
1 মিনিট 29 সেকেন্ডে। এবং সঙ্গে সঙ্গে সে এটাও ক্যাচ করেছে যে 1 মিনিট 29 সেকেন্ডে সে বলতে পেরেছে, সেটাও সে কিন্তু অলরেডি মেমোরিতে নিয়ে নিয়েছে। অসাধারণ, অসাধারণ। আমরা রণবীরের কাছে আবারও ফিরবো আরও একটি বিষয় নিয়ে, সেটা হচ্ছে রণবীরের আম্মু একটু আগে বলেছেন সে 50 ঘর পর্যন্ত নামতা বলতে পারে। আমরা এখন সেখানেই যাব। আমরা শুনতে চাই রণবীর এই যে 50 ঘরের নামতা পর্যন্ত বলতে পারে, সেখান থেকে আমরা একটা নামতা শুনবো। রণবীর, তুমি আমাদেরকে কোন ঘরে নামতা শুনতে 40 এর চাও? ঘরে, 40 এর 40। তারপর তাতেই 40 দ্বিগুণে 80, 43 শেষে 20, 44 শেষে 60, 45 200, 46 240, তারপর? 47 280, আচ্ছা। 48 220, 49 260, 49 400। কিভাবে পারো? এবার আন্টি যদি একটা শুনতে চাই, ঠিক পারবে? আছে, 32 ঘরের নামতাটা বলতে পারবে? পারবো। 32 অক্ষে 32, 32 দ্বিগুণে 64, 3 32 96, 4 32 27, 5 32 60, 6 32 92, 7 32 224, 8 32 256, 9 32 288, 10 32 220। আমি সত্যি একদম মানে মুগ্ধ, অ্যামেজড। কিভাবে সম্ভব, কিভাবে পারো তুমি এত? এই যে একটু আগে মা বলেছে যে তুমি কিন্তু ইংরেজি মাসের দিনক্ষণ সব বলে দিতে পারো, যদি আমরা তারিখটা বলে দিলে সেটা বলতে পারো। আমি যদি এখন তোমার কাছে একটা তারিখ বলি, যে আমাকে বলতে পারবে যে 2027 সালের 29 জুন কি বার হবে? মঙ্গলবার। মঙ্গলবার হবে? দেখো তো। এটাও তুমি পেরেছো, ভেরি গুড। কিভাবে এত পারো? আন্টি দাঁত বের করে হাসতেছে, আমিও দাঁত বের করে হাসতেছি। তুমি যা করছো আসলে দাঁত বের করে না হেসে তো কোনো উপায় নাই। একটা ছেলে এত কিছু পারে, এত অসাধারণ অসাধারণ দক্ষতা তার, এরকম মেধা, এরকম প্রতিভা, মন ভালো হয়ে যায়। না হেসে উপায় আছে বলেন তো? রণবীর, তুমি বাসায় কি কি কাজ করো? বাসায় গ্লাসে ফু দেই, তারপর বল দিয়ে গ্লাসের উপর দিয়ে ঠেলা দেই, ধাক্কা দেই, তারপর ঘর মুছি, তারপর বালতিতে বল শো করি, দাঁড়িয়ে বালতিতে বল শো করি। দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন রণবীর কি কি কাজ করে। সে নিজের কাজগুলো রুটিন মাফিক করে, পরিবারে অনেক কাজ করে, মাকে সাহায্য করে নানা কাজে। তো চলুন দর্শক, আমরা দেখেই আসি রণবীরের বাসায় যেয়ে যে রণবীর আসলে সারাদিনে কি কি কাজ করে। দু হাত বাড়িয়ে দাও, জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। সারে গা রে গা মা গা বা পা বা বা ধা মা ধা নি ধা নি সা সা নি ধা পা মা পা বা গা মা গা রে সা।
অসাধারণ। একটা বাচ্চা এত কাজ করতে পারে এটা আমার ভাবনার মধ্যেও ছিল না। এই 14 বছরের একটা কিশোর, সে ঘর মুছছে, ঘর পরিষ্কার করছে, ফার্নিচার পরিষ্কার করছে, আবার নিজের কাজগুলোও করছে, ফিজিক্যাল এক্সারসাইজ থেকে শুরু করে অন্যান্য কাজগুলো। একটা ডিসিপ্লিন ওয়েতে সে চলছে এবং এটা আসলেই তার মা পেরেছেন। তার মার অসাধারণ প্রচেষ্টার ফল, তার বাবার সাপোর্টের ফল। আমার খুব ভালো লেগেছে রণবীর। কিভাবে পারো তুমি? এভাবে পারি। মা যেভাবে বলেন সেই কমান্ড ফলো করি আর কাজ করি, তাই কাজ তো? করি। আচ্ছা আপা, এই যে রণবীর আমাদেরকে নামতো পড়ে শোনালো, তারিখ বললে সে বলে দিল ইংরেজি মাস কি হবে, এটাও তো অসাধারণ প্রতিভা। সবাই তো পারবে না। এটাও কি আপনি শিখিয়েছেন? না, এটা আমি ওকে দেখতাম, ও মাঝে মাঝে মানে 2021 সাল থেকে মানে দেখতাম ও ডেট বলতে পারতেছে, এটা এত এত। আমি তো মানে অটিজম বাচ্চারা যেটা বলতে পারে সেটা আমার মাথায় ছিল, কারণ আমি হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানটা দেখেছি, দেখে আমি মাথায় রেখেছি যে বিভিন্ন ডেট বার বলতে পারে। আমিও চিন্তা করলাম দেখি তো আমার ছেলে সামনের দিকে বলতে পারে কিনা, দেখি কি আমার ছেলে বলতে পারছে। তখনই আমি আবিষ্কার করলাম যে না, আমার ছেলে পারে। তারপর আমি কন্টিনিউয়াস করতে থাকলাম যে আমি মানে ক্যালেন্ডার দেখে দেখে ওকে বলতাম এটা কি বার, ওটা কি বার, মানে বলতে বলতে এখন মানে সে এক্সপার্ট হয়ে গেছে। আর নামতার ব্যাপারটা হচ্ছে আমি ছোটবেলা থেকেই ওকে নামতা শেখাচ্ছি এবং একটা বিশেষ ওয়েতে শেখাতাম, সেটা হচ্ছে ব্যালেন্স বোর্ড আছে না, ব্যালেন্স বোর্ডের মধ্যে ও ব্যালেন্স করতো আর নামতা বলতো। পরপর বলতে বলতে আমার চিন্তা ছিল যে বাজার হাট করে খেতে হবে, তাহলে ও যদি নামতাটা জানে তাহলে সহজেই ও হিসাবটা করতে পারবে। এর জন্য না আমি ছোট থেকে 1 থেকে 50 পর্যন্ত স্পিডটা 10 মিনিটে বলতে পারে, তখন চিন্তা করলাম যে না, ওকে নামতা শেখাতে হবে। এরপরে অল্প অল্প করতে 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 এই যে এই পর্যন্ত নিয়ে আসছে। তার মানে বোঝাই যাচ্ছে যে আপনার একটা কন্টিনিউয়াস একটা প্রচেষ্টা এবং তাকে সাপোর্ট দেওয়া, এর ফলেই আজকে রণবীর এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আবারও ফিরবো আপনার কাছে, চলে যাচ্ছি রণবীরের কাছে। রণবীর, তোমার সবচেয়ে ভালো লাগার বিষয়টা কি? গান গাওয়া, নাকি ব্যায়াম করা, নাকি ঘরের কাজ করা, লেখাপড়া, কোনটা? ব্যায়াম করা। ব্যায়াম করাটা সবচেয়ে বেশি ভালো লাগে? লেখাপড়া ভালো লাগে, গান করা ভালো লাগে, রেয়াজ করি। তুমি তো বলেছো তোমার স্কুলে অনেকগুলো বন্ধু আছে, তাই না? এদের মধ্যে তোমার সবচেয়ে প্রিয় বন্ধুটাকে জানবো একটা বিরতি নিয়ে ফিরে, কেমন? দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই মুহূর্তে নিয়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দু হাত বাড়িয়ে দাও, জীবনের স্বপ্ন এমন সব রং শুধু বাংলায় সম্ভব। রাঙিয়ে দাও, রাঙিয়ে নাও, বার্জার। দু হাত বাড়িয়ে দাও। দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, আবারও ফিরছি আলোচনায়। রণবীর, এই যে বিরতিতে যাবার আগে তোমার সাথে কথা বলছিলাম, জানতে চাইলাম যে রণবীরের সবচেয়ে প্রিয় বন্ধুকে বলবে আমাদেরকে? সবচেয়ে প্রিয় বন্ধুকে? মা। রণবীরের সবচেয়ে প্রিয় বন্ধু মা? হ্যাঁ, বাবা। বাবা আমাকে বেশি আদর করে, মা বেশি আদর করে। তাহলে মা বাবা দুজনই হচ্ছে রণবীরের সবচেয়ে প্রিয় বন্ধু। প্রিয় বন্ধু। বাবা মার সাথে অনেক গল্প হয়, তাই না? গল্প হয়। আর রণবীর তো বাবা মাকে অনেক কাজে সাহায্য করে। মাকে অনেক কাজে সাহায্য করি। বাবার সাথে রণবীরের বন্ধুত্বটা একটু শুনি। বাবার সাথে কি নিয়ে গল্প হয় রণবীরের? বাবার সাথে আমি দোকানে যাওয়া, তারপর বাজার কেনাকাটা। বাবা বাবা কাজ গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে, আচ্ছা ব্যবসা করে। আচ্ছা, বাবাকে আমি হেল্প করি। বাবা ভারী জিনিস তুলতে পারে না, ও আমি ভারী জিনিস তুলতে পারি, ভারী ব্যাগ তুলতে পারি। তার মানে বাবা যেহেতু ভারী জিনিস তুলতে পারেন না, তাই বাবার ভারী ব্যাগটা তুলে নিয়ে আসে রণবীর এবং এভাবে বাবাকে সাহায্য করে। হ্যাঁ, এবার বাবাকে সাহায্য করে। বাবা রণবীরকে তখন কি বলে? ভালো পারি, ভেরি ভেরি গুড, যে? এক্সিলেন্ট, আচ্ছা, চমৎকার। তাই? তাই আমাকে সোনার ছেলে বলে। বাবা তোমাকে সোনার ছেলে বলে? তাই আসলেই কিন্তু আমাদের রণবীর একটা
সোনার ছেলে। বাবার অনেক কথা শুনলাম রণবীরের মুখে। রণবীরকে বাবা সোনার ছেলে বলে এবং বাবা তো অনেক আদরও করে। অর্ডার করে। বাবাও কিন্তু রণবীরের একজন বড় বন্ধু, মায়ের মতোই। তো চলুন দর্শক শুনে নেই রণবীরকে নিয়ে তার বাবার ভাবনার কথা। দু হাত বাড়িয়ে দাও। ছোটবেলা থেকে রণবীর সব কিছু ঠিকই চলছিল। যখন 2 বছর 5 মাস বয়স ওর, তখন ওর ডায়াগনোসিস হয় যে ও অটিজমে আক্রান্ত। আসলে ওই মুহূর্তে আমার ওয়াইফের কারোই আসলে বা আমাদের পরিবারের কারোই অটিজম সম্পর্কে তেমন কোনো ধারণা ছিল না। তো আসলে যখন আমরা প্রথম কানে শুনি যে ও অটিজম আক্রান্ত, তখন আমরা আসলে খুব ভেঙে পড়ি আর কি। স্টিল নাও আমরা স্ট্রাগলিং করে যাচ্ছি, স্ট্রাগল প্রতিনিয়ত করতে হচ্ছে। পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় আমাদের অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়। তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যাদের ঘরে আমাদের রণবীরের মতো সন্তান আছে তারা ভেঙে পড়বেন না, সাহস রাখবেন, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন, চেষ্টা করতে হবে। চেষ্টা করলে অবশ্যই আমরা সফল হব। ওরা যে স্বাভাবিক বাচ্চা না, কিন্তু স্বাভাবিকের চেয়েও যে বেশি কিছু করতে পারে তা আমার ছেলেকে দেখলে হয়তো বুঝবেন। এর মাধ্যমে আমি আসলে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে সবাইকে আমাদের প্রতি এগিয়ে আসতে হবে, আমাদের সন্তানদের প্রতি, যাতে ভবিষ্যতে ওরা সমাজকে, রাষ্ট্রকে কিছু দিতে পারে। এটাই হচ্ছে আমার চাওয়া। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মুনিরা আপাকে, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি RTV কর্তৃপক্ষকে। দু হাত বাড়িয়ে দাও। দর্শক, এতক্ষণ আমরা রণবীরকে নিয়ে রণবীরের বাবার কথা শুনছিলাম এবং বাবাদের গল্পগুলো মনে হয় একই রকম। ওনার মতো আমরাও চাই রণবীরদের ভবিষ্যৎটা সুন্দর হোক, একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত হোক। অনেক ধন্যবাদ রণবীরের বাবাকে। ঠিক এই মুহূর্তে রণবীরকে নিয়ে পথ চলতে যেয়ে কী ধরনের চ্যালেঞ্জ আপনাকে মোকাবেলা করতে হচ্ছে? প্রথমত হচ্ছে পড়াশোনাটা। একটা মার পক্ষে তো এত কিছু করা সম্ভব না। ওর কিন্তু কোনো টিচার নেই, আজ পর্যন্ত ওকে আমি কোনো টিচার দিইনি, আমি পড়াশোনা করিয়েছি। এই যে 7 পর্যন্ত পড়তেছে, বাংলা রিডিং, ইংরেজি রিডিং, সব কিছু এভরিথিং, গান ঠান, এখন আমি পারছি না। আমার এখন হচ্ছে পড়াশোনা হচ্ছে সৃজনশীলতা ওরা কম বুঝেই না। সৃজনশীলতা একটা উদ্দীপকের মতো, আগে যেমন একটা ব্রড প্রশ্ন লিখতাম, আমরা সুন্দর করে লিখে যেতে পারতাম, কিন্তু এখন সেটা না। এখন ভাগ ভাগ করে দিয়ে ও প্রশ্নটা বুঝে না। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় প্রতিকূলতা। আর আমি শিক্ষামন্ত্রীর কাছে বলতে চাই যে ওদের জন্য যেন আলাদা সিলেবাস, আলাদাভাবে বই তৈরি করতে। কারণ হচ্ছে ওরা যদি একটা নামতা পড়ে, একটা যোগ বিয়োগ, আমার ছেলে হয়তো বা বলতে পড়তে পারে, অনেকে তো পারে না। ওরা যতটুকুই পারে সেইটুকুর উপরে, সেই বইয়ের উপরে, সেই ক্লাসের উপরেই যদি ওদের একটা সিলেবাস করে দেয়। এই অঙ্ক এত বিশাল বিশাল কঠিন কঠিন সৃজনশীলতা অঙ্ক তো ওদের পারার কথা না। আমি অটিজম সম্পর্কে কিছুই জানতাম না। আমি বিভিন্ন মিডিয়া, হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান, তারপর বিভিন্ন জায়গা কিভাবে, তারপরে চৈতালি নাকি ইন্ডিয়া, তার ভিডিওগুলো দেখেছি। ADL এর উপরে একটা বিশাল একটা দিয়েছিল, সেটা দেখে দেখে আমি করোনার সময় আমার ছেলেকে কাজ করিয়েছি। আর ঠিক এই মুহূর্তে আপনার প্রিয় সন্তান রণবীর কেমন আছে? আমার কাছে ওকে স্পেশাল মনে হয় না, আমি সম্পূর্ণ স্বাভাবিক মনে হয়। এবং আমি ওর সাথে গল্প করি, আমি করেছি বলে আমি পারছি। সত্যি কথা, আমার সারাটা দিন কীভাবে কেটে যায় আমি বুঝতে পারি না। কারণ ওকে সময়, ওর সাথে গল্প, ওর সাথে মজা, অনেক ধরনের মজা করি আমরা। ওর বার্থডেতে বা আমার বার্থডেতে ও নিজে
ইসে করে, গান ছেড়ে দেয়, হ্যাপি বার্থডে গান, আমরা ডান্স করি, আমাদের প্রিয় খাবারগুলো খাই, কেক কাটি, আমরা বাইরে যাই, ঘুরতে যাই, এগুলো ও খুব এনজয় করে। ওর বাবার বার্থডে, আমার বার্থডে, ওর বার্থডে, তখন ও আগেই বলে মা কী খাওয়াবে তোমার বার্থডেতে, তুমি বলো আমি যে কোনো কিছু রান্না করতে গেলে ও চুজ করে দেয়। আমার মনে পড়ছে না এখন কী রান্না করবে, ও আমাকে বললে মা এটা রান্না করো তো, ও আমাকে ডিসিশন দেয়। ওর এত দায়িত্ব বেড়ে গেছে, ও এত দায়িত্ব নিয়ে কাজ করে। যেমন আচার বানাচ্ছি, 2-3টা বোতল ধোয়া হয়নি, আমাকে জিজ্ঞাসাও করেনি, নিজে নিজে বোতলগুলো ধুয়ে সুন্দর করে সাজিয়ে রাখলো। এই যে দায়িত্ববোধটা, ওর বাবা আসলে ওর বাবাকে জল দেয়, বা গরম জল, শীতের দিন আসলে ওর বাবা বলে তুমি কেতলিতে গরম জল করে, আমি শিখিয়েছি এটা, কেতলি গরম জল হয়ে গেলে ও ঢেলে দিয়ে আসে, বাবা গরম জল হয়ে গেছে তুমি স্নান করো। আসলে চেষ্টা করলে যে কতটা উন্নতি ঘটানো যায় একজন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুর, আমরা রণবীরকে থেকে সেটা বুঝতেই পারছি। দর্শক, আমরা আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আর আপা, এই মুহূর্তে আপনার কাছে জানতে চাচ্ছি যে আজ যারা বা যে অভিভাবকরা অটিজমের সাথে পরিচিত হলো এবং এই জার্নি শুরু করলো, তাদের জন্য আপনার অবস্থান থেকে, মানে রণবীরের মা হিসেবে, আপনি কি মেসেজ দিতে চান? আমি একটাই মেসেজ দিতে চাই যে আপনারা হতাশ হবেন না। আমি কিন্তু কখনো টেনশন করি নাই, আমার ভবিষ্যৎ সম্পর্কে আমি চিন্তা এখনও করি না। আমি এখন দুপুরবেলা কি খাচ্ছি, রাতে কি খাবো, ওইটুকুই চিন্তা করি। আমি ওইটুকের উপরেই আগে কাজ করি। আমি দেখি না, কাজ করতে থাকি, কাজ করতে করতে আমার ছেলেটা কত দূর যায়, আমি এভাবেই গিয়েছি, এখনোই তাই করছি। আমি টেনশন করলে তো আমি নিজেই শেষ হয়ে যাব, আমি নিজেই মরে যাব, আমার ছেলেকে কে দেখবে? মা ছাড়া একটা মা মানে কেউ দেখবে না। এর জন্য কাজ করে যেতে হবে। আমাকে অনেকেই অনেক কিছু বলে, যে অনেক কটু কথাও আমি শুনতে হয় যে এত কাজ কেন ছেলেকে দিয়ে করাই, নিজে বসে খাই আর ছেলেকে দিয়ে কাজ করাই। এটা তো আসলে কেন করাই, মা তো বুকের পাথর, মানে আমি একদম এমন একটা মা, বুকে পাথর বেঁধে আমি ছেলেকে কাজ করাই। আমার ছেলে যতই ভালো খাবার হোক, আমি সেটা দেই না যেটা আমার ছেলের জন্য ক্ষতি হবে। ওর ভবিষ্যতে আমি যখন থাকবো না, ও কাউকে জানি বলে না আমাকে এটা করে খাওয়া, ও নিজেরটা যাতে নিজে করে খেতে পারে, সেজন্য আপনারাও চেষ্টা করবেন, এইভাবেই আপনার বাচ্চাটা স্বনির্ভর হতে পারে। অসংখ্য ধন্যবাদ। এত চমৎকার করে বলেছেন। আপনার যে ভাবনাটা অসাধারণ। সত্যি তাই, যখন মা বাবা থাকবে না, তখন ওরা যেন কারো দয়ার পাত্র না হয়, কারো বোঝা না হয়, নিজের কাজগুলো নিজে করতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আজকের অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে এখন চলে যাচ্ছি আমাদের আজকের বিশেষ অতিথি রণবীর সাহার কাছে। রণবীর, কেমন লাগলো আজকে? ভালো লাগলো। এই মুহূর্তে তুমি আমাদের দর্শকদেরকে কি বলতে চাও রণবীর? আমরা পারি, আমাদের উপর বিশ্বাস রাখো, আমাদের পাশে থাকো। অনেক অনেক ধন্যবাদ রণবীর তোমাকে এবং তোমার আম্মুকে। আজকে আমাদের স্টুডিওতে এসেছো, সময় দিয়েছো এবং এত অসাধারণ জার্নি শেয়ার করেছো আমাদের দর্শকদের সাথে। অনেক ভালো থেকো, তোমাদের এই চলার পথে অজস্র শুভকামনা, ভালোবাসা। দর্শক, আজকের গল্প শুধু একজন অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন কিশোরের গল্প নয়, এটি একটি পরিবারের গল্প। এমন একটি পরিবারের গল্প যারা সীমাবদ্ধতার দেয়ালে আটকে না থেকে সম্ভাবনার জানালাটি খুলে দিয়েছে। রণবীর আমাদের শিখিয়েছে, সুযোগ পেলে প্রতিটি অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুই তার নিজস্ব আলোয় জ্বলে উঠতে পারে। আর শিমুল রানী পোদ্দার, পপি আপা ও তার পরিবারের গল্প আমাদের মনে করিয়ে দেয়, সন্তানের সক্ষমতায় বিশ্বাস রাখার মতো শক্তিশালী প্রেরণা আর কিছু নেই। রণবীরের অসাধারণ দক্ষতা আমাদের মুগ্ধ করেছে, কিন্তু তার চেয়েও বেশি অনুপ্রাণিত করেছে তার পরিবারের বিশ্বাস, অধ্যবসায় এবং নিরন্তর প্রচেষ্টা। পপি আপা আমাদের দেখিয়েছেন, একজন মা যখন সন্তানের সম্ভাবনাকে বিশ্বাস করেন, তখন সেই বিশ্বাসই সন্তানের জন্য নতুন নতুন দরজা খুলে দিতে পারে। আর একজন সহায়ক বাবা সেই যাত্রাকে আরও শক্তিশালী করে তুলতে পারেন। আজকের গল্পটি তাই শুধু রণবীরের গল্প নয়, এটি হাজারো পরিবারের গল্প যারা প্রতিদিন সংগ্রাম করছেন, শিখছেন, এগিয়ে যাচ্ছেন এবং আশা বাঁচিয়ে রাখছেন। আমরা বিশ্বাস করি, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের করুণা নয়,
প্রয়োজন সুযোগ, অবহেলা নয় প্রয়োজন গ্রহণযোগ্যতা, আর সন্দেহ নয় প্রয়োজন আস্থা, বিশ্বাস। রণবীরকে নিয়ে রণবীরের সাহসী মা বাবার এই বিশেষ পথ চলায় অসংখ্য শুভকামনা এবং আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিনা যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।